আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। অবশেষে তাইজুল কোর্টের সাজানো রায়টা পাঠ করা হলো, বিচারপতিদের দিয়ে পাঠ করানো হলো। এই রায়টা কি হবে এটা আমরা আগের থেকেই জানতাম। তারপরও আজকে সকালে একজন আমাকে ফেসবুকে বললেন যে ভাই, প্রথমে এই শেখ হাসিনাকে যাবজ্জীবন দেওয়া হবে এবং এই যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিবাদে জামাত, শিবির এরা শাহবাগে একটা আন্দোলন গড়ে তুলবে এবং তখন পরবর্তীতে এটা কনভার্ট করা হবে মৃত্যুদণ্ডে। আমি বলেছিলাম যে ভাই, এত নাটক করার সময় তো তাদের হাতে নাই। এই যে নাটক, মানে কোথায় কার বিদায় ঘন্টা বাজছে, কার কাউন্টডাউন শুরু হয়ে গেছে, এটা আমরা যতটুকু জানি বা না জানি, এটা ডক্টর ইউনূস খুব ভালো করেই জানে। তাইজুল ছাত্র জীবনে যারে বলা হতো যে উঠতে ভুল বসতে ভুল শিবিরের তাইজুল, সেই তাইজুল আজকে এই আইসিটিতে যেটা কাজটা করলো, এটার কনসিকুয়েন্স আপনারা খুব তাড়াতাড়ি পাবেন। আজকে সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো না। শুরুতে হলো একটা মামলার একটা অবৈধ কোর্ট। এই কোর্টটা করা হয়েছিল 1971 সালে যুদ্ধ অপরাধ, মানবতা বিরোধী অপরাধ, এইসব যে মুক্তিযুদ্ধে এইসব অপরাধ সংগঠিত হয়েছিল তার বিচারের জন্য। সেটাকে একটা অবৈধ অধ্যাদেশের মাধ্যমে এই জুলাই আগস্টের যে জঙ্গি অভ্যুত্থান, সেখানকার বিভিন্ন কাল্পনিক বানোয়াট অভিযোগ এনে, মানে পুরো বিষয়টা ইল্লিগাল। আমি ইল্লিগাল বলছি তা না। এই কোর্টে একজন ব্রিটিশ আইনজীবী টবি ক্যাটম্যান, তিনি অ্যাডভাইজার হিসেবে আছেন। টবি ক্যাটম্যান নিজেই বলেছিলেন যে শেখ হাসিনার বিচার আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতে করি, সেটা নেদারল্যান্ডসের হেইগে। কিন্তু তাইজুল বাহিনী রাজি হয়নি, কারণ হেগে গেলে তো আর এইভাবে মনের মতো ইচ্ছা মতো বিচার ম্যানিপুলেট করা যাবে না। তাইজুল বাহিনী সমস্ত আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই আইসিটিতে অবৈধভাবে এই মামলাটার বিচার করেছে। এই মামলার এতগুলো অসঙ্গতি, প্রথমত তো এই কোর্ট অবৈধ, দে হ্যাভ নো রাইটস। এই অপরাধ যারা যেগুলো দাবি করছে এটা বিচার করার জন্য এই আদালতটা অ্যাপ্রোপ্রিয়েট আদালত না, তারা নর্মাল আদালতে যাইতো। তো এটা প্রথমেই মানে বাতিল হয়ে যায়, তারপরে আসলে আর কোনো আলোচনার দরকার হয় না। তারপরেও কিছু বিষয় আমি একটু আলোচনা করতে চাই। এইখানে এই তাইজুলটা কে? এইখানে যখন 71-এর মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধ অপরাধী এদের বিচার হচ্ছিল, তখন তাইজুল ছিল ওই অপরাধীদের আইনজীবী। সে এখন পোল্টি খেয়া হয়ে গেছে চিফ প্রসিকিউটর, সরকার পক্ষের আইনজীবী। এটা কেমনে হয়? এখানে স্পষ্ট কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট সম্ভব না। জাতিসংঘকে আয়না আপনি একটা তদন্ত করাইলেন, তদন্তের রিপোর্ট দিলেন, জাতিসংঘ বলতেছে 1400 মারা গেছে, আপনি বলতেছেন 800 মারা গেছে। সেই সময় পেপার গাইটে দেখা যায় 150-200। এই 150-200 আবার কারা মারছে? কিছু মারা গেছে পুলিশের গুলিতে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে। কেন আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনী গুলি করেছিল? বিকজ জাতীয় স্থাপনা, কেপিআই, জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ধ্বংস করছিল, তখন পুলিশ বাধ্য হয়ে গুলি করেছে। এবং পুলিশ যে গুলি করেছে এই সবগুলো কিন্তু ডকুমেন্টেড এবং আইন মেনে করা হয়েছে। পুলিশ যে আইন মেনে গুলি করেছে এটা আমি বলছি না, এটা কে বলছে? এটা জাতিসংঘের যে তদন্ত, এই হিউম্যান রাইটস কমিশনের যে তদন্ত রিপোর্ট, সেখানে কিন্তু এই যে অনুচ্ছেদ 98, 99, 111, 300, 314-তে এই ধরনের পুলিশি অ্যাকশনকে বৈধতার কথা বলা হয়েছে। তাহলে এবার বলেন যে এইখানে যতগুলো ডেড বডি পড়েছে সব কি পুলিশের গুলিতে? তাহলে ব্রিগেডিয়ার সাখাওয়াত, তখন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, তিনি যে সিএমএইতে আহত আনসারদের দেখতে গিয়ে বললেন যে 7.62 বোরের যে গুলিটা, সেই গুলি নাকি পুলিশের কাছে, সেই অস্ত্র পুলিশের কাছে থাকে না। তাহলে এই স্পেশাল রাইফেল, এই স্নাইপার রাইফেল কারা ব্যবহার করেছিল? শুভ আফ্রিদি নামে একজন আর্মি থেকে বরখাস্তকৃত, তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন যে তিনি এই আন্দোলনে স্নাইপার রাইফেল নিয়ে ছিলেন, তিনিও গুলি করেছেন। এই যে মুগ্ধ মারা গেছে, মুগ্ধর বাবা বলেছে যে মুগ্ধ পুলিশের গুলিতে মারা যায়নি। এই যে রংপুরের আবু সাইদ মারা গেছে, আবু সাইদের বুকে রাবার বুলেট লেগেছে, তার পোস্টমর্টেম 5 বার চেঞ্জ করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে মাথার পেছনে ক্ষত। এই মাথার পেছনে ক্ষতটা কোত্থেকে আসছে? কেন আবু সাইদকে ঘটনাস্থল থেকে আহত হওয়ার পরে কোথাও নিয়ে যে
তাকে 4.5 ঘন্টা পরে রংপুর মেডিকেল আনা হলো। কেন সেখানে ক্যামেরা ফিট করা ছিল? এবং ক্যামেরাগুলোর অবস্থান দেখবেন যে বিভিন্ন ইনসিডেন্টে ক্যামেরাগুলো অনেক সময় দেখা যাচ্ছে যে আহ, বন্দুক দেখাচ্ছে, ক্যামেরা ফিট করে আছে বন্দুকের দিকে, কিন্তু ওই গুলিটা কোথায় গেছে এইটা আর ক্যামেরা দেখাচ্ছে না। ওই গুলিটা কি মানুষের গায়ে লেগেছে, নাকি কনক্রিটে লেগেছে, না মানুষের পায়ে লেগেছে? সো পুরোটা যে মেটিকুলাসলি ডিজাইন একটা প্ল্যান ছিল, কনস্পিরেসি ছিল, যেটা ডক্টর ইউনূস বলেছে, সেটা কিন্তু খুব স্পষ্টভাবে এই পুরো বিষয়টাকে আমরা দেখতে পাই। আরো অনেক অনেক ফার্স এখানে একজন আইনজীবী দিছে রাষ্ট্রপক্ষ থেকে, শেখ হাসিনাকে ডিফেন্ড করার জন্য একজন আইনজীবী দিছে, মোহাম্মদ আমির হোসেন। ক্যামেরা অন ছিল, তিনি বিচারপতিদের সাথে কথা বলছেন, তিনি হাসতেছেন। এই যে দেখেন, আমি ভিডিওটা রেখে দিছি। আপনি এখানে কথা বলেন, মিডিয়ার সামনে কথা বলেন, বিচার তো কিছুই এখনো তো কোনো পর্যায়ে নেই। আপনি যেগুলো কথা বলেন আপনার আসামকে তারা না খালাস পাবে তা বলে নাই, বলছি যে আমি বিশ্বাস করি যখন সাংবাদিকরা প্রশ্ন করে আমাকে যে আপনার আসামি খালাস পাবে কিনা, আমি বলেছি আমি বিশ্বাস করি যে আমার দৃঢ় বিশ্বাস যে আমার আসামি খালাস পাবে। সেটা তো বলতেই পারি আমি, আমার বিশ্বাস, আমার চেষ্টা, সে জায়গাটা আমি বলতেই পারি। যদি ভুল হয় আমার আদালত আমাকে সংশোধন করবেন। না ভালো করছে। তাছাড়া আমার না বলে উপায় কি? আমি যদি বলি আমার আসামি খালাস পাবে না, তাহলে তো মানে জাতি এবং আমার মাননীয় আদালত লর্ডশিপও বলবেন যে কেমন লয়ার আমি স্টেট ডিফেন্সে নিয়োগ দিয়েছি যে আসামির ফাঁসি চাই। তাহলে তো এটা আরো খারাপ, আপনার জন্য খারাপ, আমার জন্য খারাপ। এই জন্য তো প্রথমে রিমুভ করতে গেছে। তো এই হলো বিচারপতি, চিফ প্রসিকিউটর, এমনকি আসামি পক্ষের আইনজীবীটাও এই নাটকে স্ক্রিপ্ট পাঠ করে গেছে। আমি তো ডাক্তার, আমি একটা জিনিস খুব কানে লেগেছে, যেমন বলছে শেখ হাসিনা নাকি জুলাইয়ের সেই জঙ্গি অভ্যুত্থানে আহতদের নাকি চিকিৎসা বাধাগ্রস্ত করেছিলেন। তিনি নাকি বলেছিলেন যে নো ট্রিটমেন্ট নো রিলিজ, কাউকে কোনো চিকিৎসা দেওয়া যাবে না, কাউকে এভাবে ফালায় রাখবা, রিলিজ করা যাবে না। তাহলে এই ভিডিওটা দেখেন তো। সাম্প্রতিক সহিংসতা আহত হয়ে অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে চিকিৎসা নেন 272 জন। এর মধ্যে এখনো ভর্তি গুরুতর 76 জন। তাদের অনেকেরই রয়েছে অঙ্গহানির সংখ্যা। তাদের দেখতে অর্থোপেডিক হাসপাতালে যান প্রধানমন্ত্রী। আহতদের খোঁজ নেওয়ার পাশাপাশি কথা বলেন চিকিৎসা নার্সদের সঙ্গে। জানান চিকিৎসা ব্যয় ছাড়াও প্রয়োজনে কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের ব্যবস্থা করবে সরকার। আজকে চিকিৎসার জন্য যারা লাগবে আবার করে দেবো, করে দিচ্ছি। আর যারা পা হারিয়েছে বা হাত হারিয়েছে আমরা কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দেবো, যাতে তারা আবার সুস্থ মানুষের মতো চলতে পারে, নিজের কাজ করতে পারে। মানুষ মেরে ঝুলিয়ে রাখা, পুলিশ মেরে ঝুলিয়ে রাখা, গাজীপুরে আমাদের পুলিশ মেরে ঝুলিয়ে রাখা, এটা কি ধরনের রাজনীতি আমরা চাই না। তাহলে কি দেখলাম, মানে মিথ্যাচার যে কতভাবে হয়েছে এটা আসলে, এটা আপনারাও জানেন, আমরাও জানি। এটা নিয়ে অনেক বেশি কথা বলার কিছু নাই। এই যে ক্যাঙ্গারু কোর্টে এরকম একটা ক্যামেরা ট্রায়াল হয়েছে, এবং সেটা দেখেন ধর্মের কল বাতাসে নড়ে। নইলে এই আমির হোসেন যে বিচারপতিদের সাথে হাইসা হাইসা কথা বলতেছে, সেটা আমরা কিভাবে পেলাম? কারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল ছাত্র জনতার নামে? এখানে রোহিঙ্গারা এসেছিল, এখানে দেশি বিদেশি জঙ্গিরা অংশগ্রহণ করেছিল। পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর পক্ষ থেকে তারা দাবি করেছে যে বাংলাদেশের এই জঙ্গি অভ্যুত্থানে তারা অংশগ্রহণ করেছিল। এই যে মোহাম্মদপুরের বিহারীপট্টির থেকে বিহারীরা এসেছিল। তো এটা তো ছাত্র জনতার আন্দোলন ছিল না। 5টা অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে বিচার করে এই রায় দেওয়া হলো। সাথে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এবং কদিন আগেই চিফ প্রসিকিউটর তাজুল বলছে যে আমার উপরে প্রেসার করে লাভ নেই, আমি চেষ্টা করছি যত দ্রুত এই বিচার করা যায়। মানে একে তো প্রহসনের বিচার, সেটা আবার স্পিড। আমি ওই যে প্রথমেই বলেছি তাদের হাতে খুব সময় কম, তারা মনে করছে যে এইভাবে একটা বিচার করলে বোধহয়, আমি জানি না হোয়াট দে উইল অ্যাচিভ ফ্রম ইট। আপনি যদি চিন্তা করেন 5ই আগস্টে কিন্তু তাদের মূল প্ল্যান ছিল শেখ হাসিনাকে হত্যা করা, এবং সেই প্ল্যানটা ছিল জামাতের, এবং এই সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান তাতে এগ্রি করেছিলেন। সেটা যদি চিন্তা করি আমরা, তাহলে তো শেখ হাসিনা বেঁচে আছেন, দেশের বাইরে নিরাপদে আছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন 71 সালে পাকিস্তানে কারাগারে বন্দী, তখন 8টি মামলায় তার ফাঁসির আদেশ হয়েছিল। রাজনীতিতে সেই পুরনো হিসাবটা কিন্তু আবার ফিরে এসেছে। সুতরাং তারা শেখ হাসিনাকে ধরতে পারেনি, এখন যত রাগ ছাড়ছে। কিন্তু এটা করে কি তাদের শেষ রক্ষা হবে? ডক্টর ইউনূসের কি কাউন্টডাউন শুরু হয়ে গেছে? এই যে ডক্টর খলিল ভারতে যাবেন, সম্ভবত আগামীকাল যাবেন, হি উইল ফিল দ্য হিট, তিনি টের পাবেন। আর সবশেষে একটা কথা, বেশ কিছু ফোন পেয়েছি, অনেকেরই মন খারাপ
যারা খুব মন খারাপ করছেন তাদের প্রতি আমার একটা পরামর্শ যে মন খারাপ হলে মন খারাপ করতে হয়। যে কোনো ঘটনার যদি কোনো প্রতিক্রিয়া থাকে, যদি স্বাভাবিকভাবে কোনো প্রতিক্রিয়া হয়, অ্যালাউ দ্যাট, কিন্তু ভেঙে পড়া যাবে না। আমরা 15 মাস অতিক্রম করে এসেছি এবং এই 15 মাসে 5ই আগস্ট আমাদের অবস্থান কোথায় ছিল, আজকে আমাদের অবস্থান কোথায়, আজকে শেখ হাসিনা কোথায়, জাস্ট হিসাবটা দেখেন। জাস্ট সময়ই শেখ হাসিনাকে রাজস্বিকভাবে ফিরিয়ে আনবে। সো আমরা তো ক্রমশ শত্রুর মুখে ছাই দিয়ে এগিয়ে যাচ্ছি। তারা আজকে 32 ভাঙার চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে। 32টা আসলে কিছু নাই, বেসিক্যালি গুড়িয়েই তো দিয়েছে, তাও তারা ব্যর্থ হয়েছে। এই কোর্টের একটা রায় দিয়ে তারা সাময়িক উল্লাস করবে, তারা তাদের অক্ষমতাগুলো ঢেকে তারা এই উল্লাসের মধ্য দিয়ে একটা মনস্তাত্ত্বিক চাপ আপনাদের উপরে প্রয়োগ করার চেষ্টা করবে। কিন্তু রাজনীতি, আমি কিন্তু ব্যক্তিগতভাবে এই রাজনীতির এই প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে অনেকদিন পরে মনে হচ্ছে যে আসলেই রাজনীতি করছি। তো রাজনীতিতে দুঃসময় আসে, কিন্তু এটাই শেষ না। শেখ হাসিনা অত্যন্ত শক্ত আছেন, তিনি জানতেন এই রায়টা তার কি হবে, কিন্তু তিনি ভেঙে পড়েননি। তিনি ক্রমাগত কথা বলেছেন, তিনি বিশ্বের সামনে আজকাল কথা বলছেন। এবং এই যে সাজানো মামলা, এই যে ক্যাঙ্গারু কোর্টের রায়, এগুলো কোনো কিছুই থাকবে না। তাহলে এগুলো থাকবে না যে বলি কিসের ভিত্তিতে বলি? যে প্যাকেজে বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে, যে প্যাকেজে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে, যে প্যাকেজে শেখ হাসিনা ফিরবে, সেই প্যাকেজেরই অংশ থাকবে এই আইসিটিতে যে অবৈধ বিচারগুলো হয়েছে সব বাতিল করে দেওয়া, এবং সেটা হবেই। আমার এই কথাটা আপনারা নোট ডাউন করে রাখেন। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। যুদ্ধের মাঠে আছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি শেখ হাসিনার ফাঁসির রায় দিয়ে দিল ইউনূস। ভারত কি শেখ হাসিনাকে ফিরিয়ে দেবে? এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই। আমি প্রথমেই বলতে চাই যে রায় হলো কিসের রায়? শুধু এটুকুই বলতে চাই যে ইউনূসের বাবার ক্ষমতা নাই যে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনবে ইউনূস, বরঞ্চ উল্টা রিয়াকশনে পতিত হবে ইউনূস, এতে কোনো সন্দেহ নাই। আপনারা ইতিমধ্যেই জানেন যে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত করে বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়েছে আজকে সোমবার 17 নভেম্বর। এবং এই রায় ঘোষণাকে কেন্দ্র করে একটা শ্রেণী উল্লসিত। কারা উল্লসিত আপনারা জানেন যে গত 16 মাস যাবৎ দেশটা কারা দখল করে আছে, তারা উল্লসিত। এবং তারা এটি বহু পূর্ব থেকে পরিকল্পনা, সেই পরিকল্পনার একটি অংশ আজকে বাস্তবায়ন করলো। আমার প্রশ্ন, এত দেরি করলেন কেন? আপনারা তো 16 মাস আগে ক্ষমতায় এসছেন, এতদিন নেওয়ার কোনো দরকার ছিল না। এত তদন্তের নাটক, এত হিয়ারিং এর নাটক, এগুলোর দরকার কি ছিল? 3-4 মাস সময় নিয়ে রায় ঘোষণা করে দিতেন, খেলা শেষ হয়ে যেত। তা না, 16 মাস পরে এসে অবশেষে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করছিলেন। আপনারা রায় ঘোষণার আগেই আমরা জানি যে এটা মৃত্যুদণ্ড হবে, কিন্তু মৃত্যুদণ্ড কি কার্যকর করতে পারবেন? আল্লাহ যদি না করতে দেয় তাহলে কি পারবেন? পারবেন না। হিংসার উস্কানি দেওয়া, হত্যার নির্দেশ এবং দমন পীড়ন আটকানোর ক্ষেত্রে পুলিশকে নিষ্ক্রিয় করে রাখা, এই 3 অভিযোগে বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করেছে ট্রাইব্যুনাল। বর্তমানে ভারতে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি বারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী বলছি, তিনি আসলে গত বছরের সহিংস ঘটনায় পদত্যাগ করেননি। এই জন্য তাকে নির্বাসিত প্রধানমন্ত্রী বলাটাই মনে হয় যুক্তিযুক্ত। ইতিমধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা রায় ঘোষণার সাথে সাথে জানিয়েছেন যে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে আবারও চিঠি দেবেন তারা। তবে বিচারের সম্মুখীন হতে ভারত তাকে আদৌ বাংলাদেশে তুলে দেবে কিনা বাংলাদেশের হাতে, সে ব্যাপারে প্রশ্ন আছে। আমি তো চ্যালেঞ্জ দিলাম, শুরুতেই চ্যালেঞ্জ দিলাম যে ইউনূসের বাবার ক্ষমতা নাই যে শেখ হাসিনাকে ফেরত আনবে। এই রায় ঘোষণার আগে, একদিন আগে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় বলেছেন শেখ হাসিনা ভারতে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান স্ট্যাটাসে আছেন, জেড ক্যাটাগরির নিরাপত্তায় আছেন, মর্যাদায় আছেন। কাজে সেই ভারত
তাকে চোর ডাকাতের মতো ফেরত দেবে না। চোর ডাকাত কথাটা কেন বললাম, এই যে একটা অজুহাত দেওয়া হয় যে ভারত বাংলাদেশ বন্দি বিনিময় চুক্তি বা প্রত্যর্পণ চুক্তি 2013 সালে যেটি হয়েছিল, এটি চোর ডাকাতকে ফেরানোর চুক্তি হয়েছিল। ভারত স্পেশালি বাংলাদেশের সঙ্গে এই চুক্তিটা করেছিল ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে অস্থিরতা সৃষ্টিকারীদের সহজে ফেরত নেবার জন্য এই চুক্তিটা করা হয়েছিল। তাই বলে অন্যায়ভাবে এক সরকার প্রধানকে ফাঁসিতে ঝুলিয়ে দেবার জন্য করা হবে বা এতে ভারত ফেরত দেবে, এটা ভাববার কোনো কারণ নেই। ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে। ওই চুক্তি অনুযায়ী আদালতের রায়ে প্রত্যর্পণ করানোর মতো অপরাধ থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে এক দেশ অপর দেশের হাতে তুলে দেবে। 2024 সালের ডিসেম্বরে শেখ হাসিনাকে ফেরত চেয়ে নয়াদিল্লিকে কূটনৈতিক চিঠি বা নোট ভার্বাল পাঠিয়েছিল মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। ওই চিঠির প্রাপ্তি স্বীকার করেছিল ভারত মৌখিকভাবে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল মৌখিকভাবে জানিয়েছিলেন শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের একটি চিঠি তারা পেয়েছেন। কিন্তু ডিসেম্বর টু নভেম্বর, প্রায় 1 বছর হতে চলল, আজ পর্যন্ত ভারত কিন্তু লিখিতভাবে সেই চিঠির উত্তর দেয়নি। এবং সেই সময় রণধীর জয়সওয়াল বলেছিলেন যে এই বিষয়ে কোনো মন্তব্য এখনই করা যাবে না। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছিল আগে এই চিঠির বৈধতা যাচাই করতে চায় নয়াদিল্লি। কোন দেশের অন্তর্বর্তী সরকার যা জনগণের ভোটে নির্বাচিত নয়, এমন একটি সরকার অন্য রাষ্ট্রের নির্বাচিত সরকারের কাছে কোন রাজনৈতিক নেতার প্রত্যর্পণ চাইলে আইনি দিকগুলা খতিয়ে দেখা প্রয়োজন। এবং রণধীর জয়সওয়াল সেই সময় প্রশ্ন তুলেছিলেন যে বাংলাদেশের মতো একটি অন্তর্বর্তীকালীন সরকার ভারতকে এমন একটি চিঠি দিতে পারে কিনা, তিনি মৌখিকভাবে বলেছিলেন। একই সাথে এই যে চলতি বছরের অক্টোবর মাসে শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে ফের নিজেদের অবস্থান স্পষ্ট করেছিল ভারত। বাংলাদেশি কূটনৈতিক সাংবাদিকরা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ভিজিট করতে গেলে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি সে সময় জানিয়েছিলেন এটির সঙ্গে আইনি বিষয়ে জড়িত আছে, উভয় দেশের মধ্যে তা নিয়ে আলোচনা হতে পারে। তিনি আরো বলেন যে আমি শুধু এটুকুই বলতে পারি যে এটি একটি বিচার বিভাগীয় এবং আইনি প্রক্রিয়া, এর জন্য দুদেশের সরকারের মধ্যে আলোচনা এবং পরামর্শের প্রয়োজন রয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং এই বিষয়গুলো নিয়ে আমরা বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গেও একসঙ্গে কাজ করার জন্য তৈরি। বন্দি বিনিময় চুক্তির মধ্যে থাকা বেশ কয়েকটি শর্তের জন্যই ভারত শেখ হাসিনাকে ফেরাতে বাধ্য নয় বলে বিশেষজ্ঞ মত। বাংলাদেশের সঙ্গে বন্দি বিনিময় চুক্তিতে এমন কিছু শর্ত আছে যে শর্তগুলোর কারণে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে বা এই অর্ডার মানতে বাধ্য নয়। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায়টি দিয়েছে, এই রায়ে বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণ সংশয়ের সম্ভাবনা রয়েছে। তাই ওই চুক্তিতে থাকা নিয়ম অনুসারে ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতে বাধ্য নয়। এমনকি ভারতের সাথে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি শুধু না, ইন্টারপোল যদি কোনো আসামিকে ফেরত চায় কোন দেশের কাছ থেকে ইন্টারপোলের মাধ্যমে, এবং ইন্টারপোলের শর্তের মধ্যে এমন বলা আছে যে যদি প্রাণ সংশয় থাকে কিংবা রাজনৈতিক বন্দী হন কিংবা ষড়যন্ত্রের যদি কোনো আভাস পাওয়া যায়, তাহলে ইন্টারপোলও কিন্তু এরকম বন্দীকে বা এরকম আসামিকে ফেরাতে বাধ্য নয়। 2013 সালে ভারত এবং বাংলাদেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তি স্বাক্ষরিত হয়। তখন প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং নেতৃত্বাধীন ইউপিএ সরকার, অন্যদিকে ঢাকার মসনদে শেখ হাসিনাই ছিলেন। সেই চুক্তিতে বলা হয়েছিল আদালতের রায়ে প্রত্যর্পণ করার মতো অপরাধ করে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে এক দেশ অপর দেশের হাতে তুলে দেবে। এই বিষয়ে সবিস্তারে ব্যাখ্যা দিয়ে বলা হয়েছিল ন্যূনতম 1 বছরের জেল হতে পারে, এমন অপরাধ করে থাকলে সেই ব্যক্তিকে প্রত্যর্পণ করা হবে। এও বলা হয়েছিল যে সেই অপরাধকে চুক্তি স্বাক্ষর করা 2 দেশেই শাস্তিযোগ্য হতে হবে। অপরাধ প্ররোচনা দেওয়া বা সাহায্য করা ব্যক্তিকেও প্রত্যর্পণ করা যেতে পারে বলে জানানো হয়।
2016 সালে প্রত্যর্পণ প্রক্রিয়াকে আরো সহজ করতে চুক্তি সংশোধন করা হয়। সংশোধিত চুক্তিতে বলা হয় কারো নামে গ্রেপ্তারি পরোয়ানা থাকলেই তাকে প্রত্যর্পণ করা যাবে। এক্ষেত্রে অপরাধের প্রমাণ স্বরূপ কোনো তথ্য প্রমাণ দাখিলও করতে হবে না। শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। সংশোধিত চুক্তি অনুসারেই তাকে প্রত্যর্পণ করার আর্জি জানিয়েছে বাংলাদেশ সরকার, অর্থাৎ গত বছর ডিসেম্বরে যে চিঠি দিয়েছিল তার আলোকে আর্জি জানিয়েছিল। কোন কোন ক্ষেত্রে প্রত্যর্পণ করা হবে না এই চুক্তিতে সেটিও স্পষ্ট করা আছে, যে চুক্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে অপরাধটির যদি রাজনৈতিক চরিত্র থাকে। নাম্বার 1, শেখ হাসিনা একটি রাজনৈতিক চরিত্র এবং শেখ হাসিনাকে যে বিচারে দণ্ডিত করা হয়েছে সেটির রাজনৈতিক চরিত্র। নাম্বার 1-এ এটি আউট হয়ে যাবে, তাহলে প্রত্যর্পণ করা হবে না। রাজনৈতিক চরিত্র থাকলে কোনোভাবেই প্রত্যর্পণ করা হবে না। খুন, গুম করা এবং অত্যাচার রাজনৈতিক অপরাধের তালিকায় রাখা হবে না বলেও চুক্তিতে বলা হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে অবশ্য খুন, গুম, অত্যাচার এগুলো অভিযুক্ত করা হয়েছে। চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে বিচারের নেপথ্যে যদি সৎ কোনো উদ্দেশ্য না থাকে তাহলে ভারত বা বাংলাদেশ সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রত্যর্পণ করবে না। সৎ উদ্দেশ্য আছে, বাংলাদেশের একটা শিশু, নিরপেক্ষ শিশু বোঝে যে এটি অসৎ উদ্দেশ্য। শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করার জন্য এই চুক্তিগুলো খাড়া করতে পারে ভারত। শেখ হাসিনা নিজেও বরাবরই তার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণ করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন। বিচারের নামে প্রহসনের অভিযোগও তুলেছেন তিনি। এই চুক্তিটা কেন করা হয়েছিল আমি শুরুর দিকে খানিকটা ব্যাখ্যা দিয়েছি। ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় গা ঢাকা দেওয়া অপরাধীদের নাগাল পেতেই প্রত্যর্পণ চুক্তি করেছিল ভারত এবং বাংলাদেশ। বিশেষ করে ভারতের এখানে বিশেষ আগ্রহ ছিল সেভেন সিস্টার্সকে অস্থির করা বিচ্ছিন্নতাবাদীরা বাংলাদেশে ঘাপটি মেরে লুকিয়ে থাকে বা থাকতে পারে বিধায় ভারত তাদেরকে ফেরত নেবার জন্য এই চুক্তিটা করা হয়েছিল। সেই সময় অর্থাৎ 2013 সালে উত্তর পূর্ব ভারতে অশান্ত পরিস্থিতি সৃষ্টি করার পরিকল্পনা নিয়ে বেশ কয়েকজন উগ্রপন্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছে বলে গোয়েন্দা সূত্রে খবর পাওয়া গিয়েছিল। আবার বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্যগুলোতে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবির সদস্যরা ঘাঁটি গেড়েছে বলে খবর মেলে। উভয় দেশ আশ্রয় নেওয়া অপরাধীদের প্রত্যর্পণ করার জন্যই এই চুক্তি স্বাক্ষর করে ভারত এবং বাংলাদেশ। একজন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর জন্য এই প্রত্যর্পণ চুক্তি নয়। আমি শুরুতে বলেছি যে ইউনূসের বাবারও ক্ষমতা নেই যে ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে নিয়ে এসে ফাঁসি কার্যকর করবে। শেখ হাসিনা, আবারও রিপিট করছি, ভারতে সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানরা যে স্ট্যাটাসে, যে নিরাপত্তায় থাকেন, জেড ক্যাটাগরিতে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন, কাজেই লাভ হবে না। এই মুহূর্তে এ পর্যন্তই।